আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। ধারাবাহিক ক্লাস নাম্বার 2 তে সবাইকে স্বাগতম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য হিসাব বিজ্ঞানের 12টা এমসিকিউ সমাধান করব, যেগুলো মোটামুটি তুমি যদি বেসিক সহ খুব ভালোভাবে সমাধান করো, ইনশাল্লাহ এই বছরও আমাদের যে সামনে পরীক্ষাতে ইনশাল্লাহ কমন পাবে। কথা না বাড়ে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকের আমাদের হিসাব বিজ্ঞান প্রশ্ন নাম্বার 1, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমরা যদি একটু প্রশ্নটা ভালোভাবে খেয়াল করি, প্রশ্ন নাম্বার 1 কি বলছে ভাইয়া? নিম্নের লেনদেনের কোনটি উদ্ধৃত্ত পত্রের সমষ্টিকে প্রভাবিত করতে পারবে না? আমরা একটু সবাই ভালো করে জানি যে আমাদের হিসাব সমীকরণে দুই ধরনের পরিবর্তন ঘটে। একটা হচ্ছে গুণগত পরিবর্তন, আর একটা হচ্ছে নিট বা পরিমাণগত পরিবর্তন। এখন উদ্ধৃত্ত পত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না, অর্থাৎ একটা হচ্ছে এক পাশের পরিবর্তন আর একটা হচ্ছে দুই পাশের পরিবর্তন। এখন উদ্ধৃত্ত পত্রের যোগফলকে প্রভাবিত করবে না বলছে। এখন ভাই প্রভাবিত করবে না কোনটা? প্রভাবিত করবে না সেটা হচ্ছে ভাই এক পাশের পরিবর্তন, যেটাকে আমরা বলতেছি গুণগত বা কাঠামোগত পরিবর্তন, যেটা শুধুমাত্র সম্পত্তিকে নিয়ে কাজ করবে অথবা শুধুমাত্র দায় অথবা মালিকানা সত্ত্বকে নিয়ে কাজ করবে। আমাদের সমীকরণ হচ্ছে a = l + o। এখানের মধ্যে আমাদের দুইটা পাশ, একটা হচ্ছে সম্পত্তির পাশ আর একটা হচ্ছে দায় মালিকানা সত্ত্বের পাশ। এখন এক পাশের যে পরিবর্তনটা সেটা শুধুমাত্র সম্পদকে নিয়ে কাজ করবে অথবা শুধুমাত্র দায় মালিকানা সত্ত্বকে নিয়ে কাজ করবে, সেটা দুইটা পাশকে নিয়ে কাজ করবে না। তাহলে এই সমস্ত লেনদেনগুলো উদ্ধৃত্ত পত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না। এখন আমরা যদি অপশনগুলো একটু ভালোভাবে খেয়াল করি, এ নাম্বার অপশন বলছে ভাই ধারে 500 টাকার দ্রব্য ক্রয় করা হয়েছে। এখন ভাই ধারে 500 টাকার দ্রব্য ক্রয় করা হয়েছে, ভাই জাবেদা কি হবে? এখন আমরা স্বাভাবিকভাবে যে জাবেদাটা দিয়ে থাকি ভাই ক্রয় হিসাব ডেবিট এবং ধারে ক্রয় করছে পাওনাদার ক্রেডিট। এখন ভাইয়া ক্রয় কার অংশ? ক্রয় হচ্ছে ভাই মালিকানা সত্ত্বের অংশ। পাওনাদার কার অংশ ভাইয়া? পাওনাদার হচ্ছে দায়ের অংশ। এখন আমরা এটা দেখতেছি, এটা হচ্ছে এক পাশের পরিবর্তন এবং এটা আমার উত্তরের সাথে যায়। ওকে, আমরা বুঝলাম। এবং বি নাম্বার অপশনটা, প্রদেয় বিল পরিশোধ করা হয়েছে। 3000 টাকার প্রদেয় বিল পরিশোধ করছে। এখন প্রদেয় বিল হচ্ছে দায়, তার মানে দায় পরিবর্তন হচ্ছে, এবং বিল পরিশোধ করছে টাকায় পরিশোধ করুক অথবা ব্যাংকে পরিশোধ করুক। আর একটা হচ্ছে সম্পত্তির বাস, তার মানে একটা সম্পদ একটা দায়, তার মানে এটা উদ্ধৃত্ত পত্রের যোগফলকে প্রভাবিত করবে, তার মানে বি নাম্বারটা হবে না। এখন সি নাম্বার অপশনটা কি বলছে ভাইয়া? বলছে দেনাদারের কাছ থেকে 4000 টাকা আদায় করছে। কার থেকে? দেনাদার থেকে। এখন দেনাদার থেকে আদায় করলে আমার জাবেদা কি? নগদান হিসাব ডেবিট হবে এবং দেনাদার হিসাব কি হবে? দেনাদার হবে ভাইয়া ক্রেডিট। এখন একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে সম্পদ, তার মানে এটা হচ্ছে এক পাশের পরিবর্তন, শুধুমাত্র সম্পত্তিকে নিয়ে কাজ করছে, দায় মালিকানা সত্ত্বকে টাচ করে নাই। এবং ডি নাম্বার অপশনটা যদি আমরা খেয়াল করি, মালিক কর্তৃক উত্তোলন করছে 8000 টাকা, তার মানে উত্তোলন মালিকানা সত্ত্বের অংশ এবং নগদ উত্তোলন করছে, সেটা কিসের অংশ? নগদের অংশ। তার মানে একটা মালিকানা সত্ত্ব একটা নগদ, তার মানে এখানে কি আছে? দুই পাশ আছে। এখন ভাইয়া উত্তর হবে একটা। অপশন আমরা দুইটা দেখলাম, দুইটাই হচ্ছে এক পাশের পরিবর্তনে অ্যান্সার করা যায়, কিন্তু আমরা তো উত্তর করতে হবে একটার জন্য। আমরা যদি এক নাম্বার অপশনটাকে একটু অবিরত না চিন্তা করে আমরা যদি নিত্য মজুদ পদ্ধতি অনুযায়ী চিন্তা করি, তাহলে ভাইয়া নিত্য মজুদ পদ্ধতি পণ্য ক্রয়কে তারা ক্রয় হিসেবে গণ্য না করে মজুদ পণ্য হিসেবে গণ্য করা হয়, মজুদ পণ্য। এখন তারা যদি মজুদ হিসেবে চিন্তা করে যে তারা দ্রব্য ক্রয় করছে, সেটা হচ্ছে মজুদ যদি চিন্তা করে মজুদ হচ্ছে সম্পদ, তার মানে সম্পত্তি কি হবে? সম্পদ বাড়বে, দায় বাড়বে। তাহলে আমরা যদি সে অনুযায়ী চিন্তা করি, তাহলে আমাদের অ্যাকুরেট সঠিক অ্যান্সার কোনটা ভাইয়া? সঠিক অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, যেটা হচ্ছে দেনাদারের কাছ থেকে 4000 টাকা আদায় করা হয়েছে। তাহলে আশা করি আমি ভেজালটা বুঝাইতে পারছি। নেক্সট প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের একতরফা দাখিলা পদ্ধতি থেকে আমাকে বলছে প্রারম্ভিক মূলধন কত টাকা হবে। তাহলে প্রারম্ভিক মূলধন বের করার জন্য আমার সমাপনী জেড দেয়া আছে, এরপরে মালিক এবছর ব্যবসায়ী অর্থাৎ অতিরিক্ত মূলধন দিছে 6000 টাকা এবং তিনি 4000 টাকা উত্তোলন করছে, নিটাই হচ্ছে 8000 টাকা। এটার আমাদের একটা প্যাটার্ন আছে, আমরা যদি প্যাটার্ন অনুযায়ী আমরা মানগুলো বসাই, প্রথমত ভাইয়া সমাপনী জেড দেয়া আছে কত ভাইয়া? সমাপনী জেড হচ্ছে ভাইয়া 21000 টাকা বসানো হইলো। এরপরে বলছে মালিক 6000 টাকা প্রদান করছে, অতিরিক্ত মূলধন বসবে আমার ডেবিট পাশে, 6000 টাকা বসানো হয়েছে। এরপরে উত্তোলন 4000 টাকা, উত্তোলন যাবে ক্রেডিট পাশে 4000 টাকা, উত্তোলন কত? 4000 টাকা। ওকে, এরপরে আমাদের কি আছে? নিট মুনাফা আছে 8000 টাকা, নিট মুনাফা 8000 টাকা। দেন আমরা যদি এবার পার্থক্য করি, পার্থক্যের যে ফলাফলটা সেটাই হবে আমাদের প্রারম্ভিক মূলধন। তাহলে এইদিকে হচ্ছে আমার 25000, এইদিকে হচ্ছে আমার 25000 টাকা হবে, যে সমান। এবং আমাদের যে পার্থক্যটা রয়ে গেল এবং
8,000 টাকা এবং 6,000 টাকার যে ব্যবধানটা থাকবে, ব্যবধানটা হচ্ছে মাত্র 11,000 টাকা, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন। অর্থাৎ আমরা ক্রেডিট পাশে সমাপনী মূলধন, উত্তোলন এবং নিট ক্ষতি বসাবো, এবং ডেবিট পাশে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন এবং লাভ বসাবো। দেন আমাকে যে মানটা বের করতে বলবে আমরা সেটা পার্থক্যের মাধ্যমে খুব সহজে বের করতে পারবো। এখন 3 নম্বর প্রশ্ন আসেন। 3 নম্বর প্রশ্ন কি বলছে, খুবই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন। নগদে 20,000 টাকার চেয়ার ক্রয় করা হয়েছে, কিসের জন্য? পুনর্বিক্রয়ের জন্য। আমি চেয়ারটা ব্যবহার করব না, এটা আমি পুনরায় বিক্রয় করে দিব। আপনাকে বলছে এটা জাবেদা লিখন কি হবে, তার মানে পুনর্বিক্রয়ের জন্য যখন কোনো কিছু আমরা ক্রয় করব সেটাকে আমরা সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত না করে সেটাকে আমরা ব্যয় অথবা ক্রয় হিসেবে অন্তর্ভুক্ত করব। তার মানে চেয়ার পুনর্বিক্রয়ের জন্য ক্রয় করা হয়েছে, তার মানে এটা আমার কাছে পণ্য হিসেবে গণ্য করা হবে। তাহলে জাবেদা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট হবে। অ্যান্সার হবে সি নাম্বারটা। দেন 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন আর্থিক বিবরণ থেকে আপনাকে বলছে বিক্রয় মূল্য কত টাকা। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভার্সিটি অ্যাডমিশনে দেখা যায়। সো একটি পণ্যের ক্রয় মূল্য 15,000 টাকা, যেটি বিক্রয় মূল্যের উপর 20% কি হচ্ছে, 20% মুনাফা ধরছে। আপনাকে বলছে বিক্রয় মূল্য কত টাকা। এখন ভাইয়া প্রশ্নের মধ্যে দেয়া আছে ক্রয় মূল্য, মুনাফা দেয়া আছে বিক্রয় মূল্যের উপর, তার মানে এখানে একটা ভেজাল আছে। তাহলে ভেজালটা আমরা কিভাবে সমাধান করব? আমরা মুনাফার হার পরিবর্তন করব। যদি বিক্রয় মূল্যের উপর মুনাফা দেয়া থাকে, প্রশ্নের মধ্যে ক্রয় মূল্য দেয়া থাকে, তাহলে মুনাফাটা ক্রয় মূল্যে কনভার্ট করব। ক্রয় মূল্য হলে কত পার্সেন্ট? ক্রয় মূল্য হলে মুনাফা হবে 25%। তার মানে ক্রয় মূল্য 15,000 টাকা, ক্রয় মূল্যের উপর মুনাফা দাঁড়াবে 25%। 25% করলে কত আসবে? 3,750 টাকা হবে আমাদের কি মুনাফা। এখন বিক্রয় মূল্য বের করতে বলছে, তার মানে বিক্রয় মূল্য সমান কি? ক্রয় মূল্য যোগ ক্রয় মূল্য যোগ কি? মুনাফা। ক্রয় মূল্য যোগ মুনাফা। তাহলে অ্যান্সার কত ভাইয়া? অ্যান্সার হবে কত? অ্যান্সার হচ্ছে 18,750 টাকা। 18,750 টাকা। অর্থাৎ আমরা মুনাফার হারটা পরিবর্তন করব। হার পরিবর্তন করার পর আমরা যে মুনাফাটা পাবো সেটা আমরা ক্রয় মূল্যের সাথে যোগ করে অ্যান্সার করব। তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব, আশা করি ক্লিয়ার। দেন 5 নম্বর প্রশ্নে চলে আসেন। 5 নম্বর প্রশ্ন কি বলছে, একটি সরঞ্জাম 3 বছর আগে, কয় বছর আগে? 3 বছর আগে 50,000 টাকায় ক্রয় করা হয়েছে। এটা স্বল্পিক পদ্ধতিতে 15% হারে অবচয় ধরা হচ্ছে, এবং 3 বছর পরে এটা 25,000 টাকায় বিক্রয় করা হয়েছে। আপনাকে বলছে লাভ ক্ষতি কত টাকা। এই প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাভ ক্ষতি থেকে প্রত্যেক বছর প্রশ্ন দেখা যায়, প্রত্যেক বছর প্রশ্ন দেখা যায়। এখন আমরা যদি একটু সমাধান করি, ভাই সম্পত্তির মূল্য কত? সম্পত্তির মূল্য ভাইয়া 50,000 টাকা, এটার উপর কত পার্সেন্ট করে আমার অবচয় বলছে? কত পার্সেন্ট? 15% করে অবচয় বলছে। 50,000 টাকার 15%। এখন আমরা যদি 15% করে থাকি, আমাদের অবচয় দাঁড়াবে 7,500 টাকা। বাৎসরিক অবচয় 7,500। এখন আমরা জানি সরল রৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয় সমান। এখন যেহেতু আমি 3 বছর পরে বিক্রয় করছি, আমার 3 বছর অবচয় বের করতে হবে। এখন 3 বছর অবচয় হচ্ছে 22,500 টাকা। তার মানে টোটাল পুঞ্জীভূত অবচয় 22,500 টাকা। তাহলে যেহেতু লাভ ক্ষতির ব্যাপার আসছে, আমার আজকের বই মূল্যটা বের করতে হবে। তার মানে 50,000 টাকা দিয়ে আমি সম্পত্তি ক্রয় করছি, এবং এটার আমার অবচয়, টোটাল পুঞ্জীভূত অবচয় হচ্ছে 22,500 টাকা। তাহলে আজকের দিন আমার সম্পত্তির মূল্য হচ্ছে কত? আজকের দিন আমার সম্পত্তির মূল্য 27,500 টাকা, কিন্তু আমি বিক্রয় করছি 25,000 টাকায়। অর্থাৎ আমি বই মূল্যের তুলনায় কম মূল্যে বিক্রয় করছি, 25,000 টাকায় বিক্রয় করছি। তার মানে আমার যে ক্ষতি দাঁড়াবে কত ভাইয়া? ক্ষতি দাঁড়াবে 2,500 টাকা। তার মানে আমরা একটা জিনিস ভালো করে মাথায় রাখবো, বই মূল্যের থেকে যদি আমরা অধিক মূল্যে বিক্রয় করি আমাদের লাভ হবে, বই মূল্যের থেকে যদি আমরা কম মূল্যে বিক্রয় করি তাহলে আমাদের ক্ষতি হবে। দেন 6 নম্বর প্রশ্ন, কুরিনের প্রশ্ন। কুরিনের প্রশ্ন আমরা 6 নাম্বারটাকে আমাদেরকে বলছে মুনাফার বিপরীতে কত টাকা বাদ দিতে হবে। মুনাফার বিপরীতে, তার মানে আয় বিবরণীতে আমরা কুরিন সংক্রান্ত যে কাজগুলো করি সেভাবে আমরা এই প্রশ্নটা সমাধান করব। এখন প্রশ্নে প্রথমে কি দিয়েছে? জানুয়ারি মাসের দেনাদার দিয়ে আছে 1,50,000 টাকা। 1993 সালে 25,000 টাকার কুরিন হয়, দেনাদার থেকে 25,000 টাকা পাওয়া যাবে না, এবং শেষে 15% হারে সঞ্চিতি রাখতে বলছে। তার মানে খুবই সহজ একটা প্রশ্ন। প্রথমত কি দিয়ে আছে? কুরিন দিয়ে আছে 25,000 টাকা, এবং 15% হারে আমরা কি ধরবো? কুরিন সঞ্চিতি ধরবো। এখন কিভাবে ধরবো? সেটা হচ্ছে আমার যে প্রারম্ভিক দেনাদার 1,50,000, এখান থেকে আমরা প্রথমত কুরিনটা বাদ দিব। কুরিন বাদ দেওয়ার পর আমাদের যে 1,65,000 টাকা, এটার উপর আমরা কি করব? 15% করব, 15% করবো। আমরা যদি 15% করে থাকি আমাদের আসবে কত? আমরা যদি 1,65,000 15% করি, প্রথমত 12,500 আসবে, এরপরে 6,250 টাকা। তার মানে 18,750 টাকা আসবে।
750 টাকা। দেন আমরা কুরিন যোগ নতুন কুরিন এগুলো আমরা কি করি ভাইয়া আয় বিবরণী থেকে বিয়োগ করে থাকি কিসের বিপরীতে মুনাফার বিপরীতে। তার মানে কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি, তাহলে টোটাল কত ভাইয়া? টোটাল হচ্ছে 43,750 টাকা। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা 43,750 টাকা, যা আমরা মুনাফার বিপরীতে কি করব? বিয়োগ করব। নেক্সট প্রশ্ন 7 নাম্বার প্রশ্ন, অংশীদারদের মূলধন যেখানে স্থায়ী থাকে সেখানে লাভ ক্ষতির অংশ মূলধনের সুদ উত্তোলনের সুদ কোথায় লিপিবদ্ধ করা হয়? খুবই কমন একটা প্রশ্ন এবং খুব বারবার প্রশ্ন আসছে। সেটা হচ্ছে ভাইয়া মূলধন যেখানে স্থায়ী, ভাইয়া মূলধন যেখানে স্থায়ী হয় সেখানে আমাদের দুই ধরনের হিসাব করা হয়। একটা হচ্ছে ভাইয়া মূলধন হিসাব, একটা হচ্ছে মূলধন হিসাব, আর একটা হচ্ছে চলতি হিসাব। আরেকটা কি হিসাব? আরেকটা হচ্ছে চলতি হিসাব। মূলধন হিসাব শুধুমাত্র দুইটা জিনিস নিয়ে কাজ করবে, একটা হচ্ছে ভাইয়া মূলধন বসাবে, আর একটা হচ্ছে অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন বসাবে, আর কোনো কিছু মূলধন হিসাবে তারা অন্তর্ভুক্ত করবে না। কোন হিসাব? যখন তারা স্থায়ী ভাবে হিসাবভুক্ত করবে। কিন্তু ভাইয়া আমার লাভ ক্ষতির অংশ, মূলধনের সুদ অথবা আমার উত্তোলনের যে বিষয়গুলো সেগুলোর জন্য তারা কোন হিসাব প্রস্তুত করবে? তারা চলতি হিসাব প্রস্তুত করবে। তার মানে আমরা যখন স্থায়ী হিসাবে মূলধন পদ্ধতি হিসাব করব তখন আমাদের মূলধনের সুদ, উত্তোলনের সুদ, মুনাফার অংশ পরিবর্তন সংক্রান্ত আইটেম সমূহ আমরা চলতি হিসাবে অন্তর্ভুক্ত করব। অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। নেক্সট প্রশ্ন 8 নাম্বার প্রশ্ন কোথেকে আসছে? চাঁদা থেকে আসছে। এখন চাঁদার প্রশ্নের ক্ষেত্রে আমরা চাঁদার একটা সূত্র জানি, চাঁদা প্রাপ্তির সূত্র। প্রথমত হচ্ছে একটু আমরা সূত্রটা যদি খেয়াল করি, প্রাপ্ত চাঁদা। প্রথমত কি আছে ভাইয়া? প্রাপ্ত চাঁদা। প্রাপ্ত চাঁদা থেকে আমরা কি করব? বিগত বকেয়া বিয়োগ করব। বিগত বকেয়া বিয়োগ যোগ কি করব? বিগত অগ্রিম যোগ করব। একটু সূত্রটা ভালো করে মাথায় রাখবেন। এরপর আমরা কি বিয়োগ করব? আমরা অগ্রিম বিয়োগ করব। আমরা পরবর্তী বছরের অগ্রিমটা কি করব? পরবর্তী বছরে অগ্রিম বিয়োগ করব, যোগ চলতি বকেয়া। চলতি বছরে কোনো বকেয়া থাকলে সেটাকে আমরা যোগ করব। এখন এই অনুযায়ী যদি আমরা একটু আমাদের প্রশ্নটা দেখি, আমাদের মোট চাঁদা প্রাপ্তি কত? মোট চাঁদা প্রাপ্তি হচ্ছে 50,000 টাকা। এখন এর মধ্যে বিগত সালের হচ্ছে 5,000 টাকা। বিগত সালের 5,000, তার মানে বিগতটা বাদ যাবে। এরপরে আগামী বছরের জন্য পরবর্তী বছর সেটাও বাদ যাবে, তার মানে বিগত 5,000 টাকা বাদ যাবে, আগামী বছরের 7,500 এটাও বাদ যাবে, এবং যোগ কি হয় ভাইয়া? চলতি বছর যেটা বকেয়া আছে, চলতি বকেয়া আমরা কি করব? যোগ করব। তাহলে আমাদের 5,000 টাকা বিয়োগ, এরপরে 7,500 টাকা বিয়োগ, এবং সর্বশেষ চলতি বছরের বকেয়া 9,000 টাকা যোগ করলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 46,500 টাকা। তাহলে আমরা কি করব? চলতি বছরে চাঁদা খাতে কত টাকা ক্রেডিট করা হবে? 46,500 টাকা চলতি বছরের চাঁদা খাতে ক্রেডিট করা হবে। নেক্সট প্রশ্ন 9 নাম্বার প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে ক্লিয়ার করবেন। আপনাকে বলছে নিট বিক্রয় কত টাকা হবে? নিট বিক্রয় কত টাকা হবে? গড় দেনাদার 5,000 টাকা, দেনাদার আবর্তন 12 বার, এবং নগদ বিক্রয় হচ্ছে 1 লক্ষ টাকা। আপনাকে বলছে নিট বিক্রয় কত টাকা। এখন একটু ভালোভাবে যদি সমাধান করেন, ভাইয়া দেনাদার আবর্তনের সূত্র কি? দেনাদার আবর্তনের সূত্র কি ভাইয়া? ধারে বিক্রয়। ধারে বিক্রয় বাই কি? ধারে বিক্রয় ডিভাইডেড বাই গড় দেনাদার। ধারে বিক্রয় ডিভাইডেড বাই গড় দেনাদার। এখন আমার প্রশ্নের মধ্যে আমার নিট বিক্রয় বের করার জন্য আমার কি কি লাগবে? নিট বিক্রয় মানে কি? নগদ বিক্রয় যোগ ধারে বিক্রয়। এখন আমার প্রশ্ন থেকে নগদ বিক্রয় দিয়ে আছে, আমাকে বের করতে হবে ধারে বিক্রয়। এখন ধারে বিক্রয় বের করার জন্য আমার কি দিয়ে আছে? দেনাদার আবর্তন এবং গড় দেনাদার দিয়ে আছে। এখন আমরা যদি প্রশ্ন অনুযায়ী আমাদের সূত্র অনুযায়ী মানগুলো বসাই, আমাদের গড় দেনাদার হচ্ছে 12, এবং গড় দেনাদার না, দেনাদার আবর্তন হচ্ছে 12 বার বসাইলাম, এবং আমাদের গড় দেনাদার হচ্ছে 5,000। এখন আমাদের লাগবে কি ভাইয়া? লাগবে হচ্ছে ধারে বিক্রয়। এখন আমরা যদি একটু আর গুণ করে দিই, আর গুণ করলে 5,000 যোগ 12, তার মানে 5 12 কত? 60,000 টাকা। বেশ, 60,000 টাকা কিসের মূল্য? 60,000 টাকা হচ্ছে ধারে বিক্রয়। এখন আমাকে বলছে নিট বিক্রয় কত, তার মানে ধারে বিক্রয় আমি পাইছি 60,000 টাকা, নগদে বিক্রয় হচ্ছে 1 লক্ষ টাকা। তার মানে দুইটা যদি আমরা একসাথে যোগ করে দেই আমাদের অ্যান্সার দাঁড়াবে 1,60,000 টাকা, যেটা হচ্ছে কি? যেটা হচ্ছে আমার নিট বিক্রয়ের পরিমাণ, নগদ বিক্রয় যোগ ধারে বিক্রয়। দেন 10 নাম্বার প্রশ্ন, হিসাব বিজ্ঞানের অর্থাৎ হিসাব কাল শেষে যদি কুরিন সঞ্চিতি সৃষ্টি অথবা বৃদ্ধি করা হয় তাহলে আপনার হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? তো আমরা প্রত্যেকেই ভালো করে জানি কুরিন সঞ্চিতি অথবা বৃদ্ধি বলছে অথবা সৃষ্টি, অর্থাৎ কুরিন সঞ্চিতি কোন হিসাব ভাইয়া? কুরিন সঞ্চিতি হচ্ছে বিপরীত সম্পত্তি হিসাব। কোন হিসাব ভাইয়া? বিপরীত সম্পত্তি হিসাব। এখন এই হিসাবটা যদি আপনি তৈরি করেন অথবা বৃদ্ধি করেন, আমরা কি জাবেদা দিব? আমরা কি জাবেদা দিব? আমরা সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতিতে একটা জাবেদা দিয়ে থাকি। জাবেদা হচ্ছে
কুরিন ডেবিট, কুরিন ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট, কুরিন ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট, কুরিন ডেবিট, কুরিন সঞ্চিতি কি হবে? ক্রেডিট হবে। এখন এই যে জাবেদা দিলাম, জাবেদার মধ্যে কুরিন কোন হিসাব? কুরিন হচ্ছে ব্যয় হিসাব। ব্যয় কি করে? ব্যয় মালিকানা সত্ত্ব হ্রাস করে। আর বিপরীত কুরিন সঞ্চিতি কোন হিসাব বলছি? বিপরীত সম্পত্তি হিসাব, সম্পত্তির বিপরীতে কাজ করে, সম্পত্তিকে হ্রাস করে। তার মানে কুরিন সঞ্চিতি করলে কি হবে? সম্পদ হ্রাস পাবে। তাহলে আমরা দেখলাম মালিকানা হ্রাস পাচ্ছে এবং সম্পদ হ্রাস পাচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ নাম্বারটা, সম্পদ এবং মালিকানা সত্ত্ব হ্রাস পায় কুরিন সঞ্চিতি সৃষ্টি অথবা বৃদ্ধির ফলে। আই হোপ ক্লিয়ার। দেন নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে 11 নাম্বার প্রশ্ন। 11 নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, একটি কোম্পানির নিট মুনাফা, নিট লাভ দেয়া আছে কত? নিট লাভ দেয়া আছে 2,25,000 টাকা এবং কর হার কত পার্সেন্ট? কর হার হচ্ছে 40%। আপনাকে বলছে আয় করের পরিমাণ কত? করের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। একটু একটা বিষয় ভালো করে মাথায় রাখবেন, কর পূর্ব মুনাফা, কর পূর্ব মুনাফা সব সময় কত ধরবেন? কর পূর্ব মুনাফা হচ্ছে সব সময় 100। কর পূর্ব মুনাফা সবসময় 100। এর থেকে আমরা কি বাদ দিব? এর থেকে আমরা কর হার বিয়োগ করব। কর হার বিয়োগ করার পর আমরা পাবো কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফা অথবা নিট মুনাফা, অথবা নিট মুনাফা। এখন আমরা কর পূর্ব সবসময় কত ধরবো? কর পূর্ব আমরা ধরবো সবসময় 100। এখন কর হারের উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী নিট মুনাফা অথবা কর পরবর্তী মুনাফা বের করব। এখন কর পূর্ব মুনাফা যদি হয় 100, আমার প্রশ্নে বলছে করের হার কত? করের হার হচ্ছে 40%। এখন আমরা যদি 40% বসাই তাহলে আমার নিট মুনাফা বা কর পরবর্তী মুনাফা কত পার্সেন্ট হবে? সেটা হবে 60%। 60%। এখন এই 60% এর মূল্য কত দিয়ে আছে? 2,25,000 টাকা দিয়ে আছে। 60% এর মূল্য কত টাকা? 2,25,000 টাকা। তাহলে এই 2,25,000 কে আপনি কি করবেন? আপনি 60 দ্বারা ভাগ করবেন এবং আপনাকে বলছে করের পরিমাণ কত? করের হার দিয়ে আছে 40%। তাহলে আপনি 40 দ্বারা যদি গুণ করেন আপনি করের পরিমাণ পেয়ে যাবেন। আর যদি আপনি 100 দ্বারা গুণ করেন তাহলে আপনি কর পূর্ব মুনাফা পেয়ে যাবেন। তাহলে আমরা যদি 40 দ্বারা গুণ করি আমাদের অ্যান্সার দাঁড়াবে 1,50,000 টাকা। তাহলে অ্যান্সার হবে কত নাম্বার? অ্যান্সার হবে সি নাম্বারটা। কর পূর্ব যদি বের করতে বলে 100 দ্বারা গুণ করব, করের হার বের করতে বললে আমরা 40 দ্বারা গুণ করব। দেন আমাদের নেক্সট প্রশ্ন 12 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা থেকে খর হিসাবে কত টাকা যাবে? এখন আমরা যদি প্রশ্নটা একটু ভালোভাবে খেয়াল করি, আমাদের ক এবং ক্ষয়ের প্রারম্ভিক মূলধন দেয়া আছে এবং তাদের প্রারম্ভিক মূলধনের উপর 20% করে তারা সুদ পাবে এবং ক ক্ষয়ের কি দেয়া আছে? বেতন দেয়া আছে 10,000 এবং 5,000 টাকা এবং আপনাকে নিট মুনাফা দেয়া আছে 30,000 টাকা। এখন আপনাকে বের করতে হবে ক্ষয়ের হিসাবে কত টাকা যাবে। এখন ক্ষয়ের হিসাবে যাওয়ার জন্য আমাদের নিট মুনাফা থেকে আমাদেরকে বন্টনযোগ্য মুনাফাতে হস্তান্তর করতে হবে। এখন বন্টনযোগ্য মুনাফাতে যাওয়ার জন্য আমরা নিট মুনাফা থেকে কি কি বিয়োগ করব? সেটা হচ্ছে আমরা মূলধনের সুদ বিয়োগ করব এবং কি বিয়োগ করব? এবং তাদের যে বেতনের অংশটা বিয়োগ করব। এখন আমাদের মুনাফা কত টাকা দিয়ে আছে? 30,000 টাকা। এখন প্রথমত মূলধনের সুদ বের করতে হবে। তার মানে এর মূলধনের সুদ কত পার্সেন্ট? 20%। কত হাজার টাকার উপর? 40,000 টাকার উপর। তার মানে 40,000 টাকার উপর 20% করে আমরা পাবো 8,000 টাকা। এটা হচ্ছে কয়েরটা। এবারে ক্ষয়ের মূলধনের সুদ কত ভাইয়া? ক্ষয়ের মূলধনের সুদ হচ্ছে 20% করে 60,000 টাকার উপর 12,000 টাকা। তার মানে ক্ষয়ের মূলধনের সুদ 12,000, কয়ের হচ্ছে 8,000, টোটাল কত? টোটাল হচ্ছে 20,000 টাকা। টোটাল কত? টোটাল মূলধনের সুদ 20,000 টাকা, যেটা আমরা নিট মুনাফা থেকে 20,000 টাকা কি করব? বিয়োগ করব। দেন কি আছে? বেতন হচ্ছে বেতন আমরা বিয়োগ করব। এর বেতন কত? 10,000 টাকা। বির বেতন কত? 5,000 টাকা। এর কত? এর হচ্ছে 10,000 এবং বির হচ্ছে 5,000 টাকা। এখন টোটাল বেতন কত দাঁড়াচ্ছে? টোটাল বেতন আছে 15,000 টাকা। 15,000 টাকা। এখন আমরা যদি হিসাব করতে যাই আমাদের নেগেটিভ মান চলে আসছে কত? নেগেটিভ মান চলে আসছে নেগেটিভ 5,000 টাকা, যেটা আমার কি হবে? যেটা হচ্ছে আমার নিট ক্ষতি। এখন নিট ক্ষতি তারা কিভাবে বন্টন করবে? এখানে এটা হচ্ছে 2:3। নিট ক্ষতি তারা বন্টন করবে 2:3 হারে। এখন আমরা যদি নিট ক্ষতিকে আমরা যদি বন্টন করতে চাই, নিট ক্ষতিকে যদি আমরা একটু বন্টন করে দিই তাদের মধ্যে, তাহলে আমাদের ফলাফল কি দাঁড়াবে? 5,000 টাকাকে আমরা 3 দ্বারা ভাগ করব। যেহেতু আমাদেরকে বীর মুনাফা বের করতে বলছে আমরা 3 দ্বারা গুণ করব। 5 দ্বারা ভাগ করব, 3 দ্বারা গুণ করব। 3 দ্বারা গুণ করলে বি এর নিট মুনাফার অর্থাৎ নিট ক্ষতির অংশ দাঁড়াবে কত? বি এর নিট ক্ষতির অংশ দাঁড়াবে 3,000 টাকা। 3,000 টাকা। তাহলে আমাকে বলছে তার হিসাবে কত টাকা যাবে? তাহলে সে মুনাফার মূলধনের সুদ পাচ্ছে 12,000 টাকা, সে বেতন পাচ্ছে 5,000 টাকা এবং সে ক্ষতির অংশ হিসেবে পাচ্ছে কত? 3,000 টাকা ক্ষতি। তাহলে ওভারঅল ক্যালকুলেশন তাহলে আমার অ্যান্সার দাঁড়াবে 14,000 টাকা। তার মানে আমার অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। আশা করি 12টা প্রশ্ন সুন্দরভাবে বুঝতে পারতাম। সেগুলো যদি আমরা যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করি ইনশাআল্লাহ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 12টা হিসাব বিজ্ঞানের প্রশ্ন আসবে আমি খুব সহজে 10-11 মার্ক খুব সহজে পেয়ে যাব। সো এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে।